চলুন তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডার্ন হিস্ট্রি। তো মডার্ন হিস্ট্রি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আজকে আমাদের রিভিশন ক্লাস। তো সবার প্রথমে মডার্ন হিস্ট্রি যে বিভিন্ন বিদেশ থেকে যে আক্রমণ করেছিল তার আগে ব্রিটিশদের শাসনের পূর্বে পর্তুগাল, ডাচ, ফ্রেঞ্চ বিভিন্ন যে কলোনি আছে তারা তাদের ইম্পেরিয়ালিজম চালাচ্ছিল সেই সময় প্রথম কারা এসেছিল সেই সমস্ত থেকে শুরু করে কি করে তারা ব্রিটিশ যে অন্যান্য দেশ থেকে যারা এসেছিল তাদের কি করে এলিমিনেট করলো সমস্ত কিছু আলোচনা হবে আজকে। চলুন তাহলে শুরু করি। প্রথম হচ্ছে কি আমাদের ভারতবর্ষে প্রথম যারা এটা হচ্ছে চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান, ঠিক আছে, মানে ইউরোপিয়ানরা ভারতে এসেছিল, কোথায় কিভাবে এসেছিল সেটা। চলুন তাহলে প্রথম হচ্ছে কি প্রথম আমাদের ভারতবর্ষে আসে হচ্ছে কি পর্তুগিজরা, ঠিক আছে। পর্তুগিজরা আমাদের প্রথমে ভারতবর্ষে আসে। পর্তুগিজরা আসে কত সালে? প্রথম আসে 1498 সালে পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে আসে। কে আসে? ভাস্কো দা গামা। আমরা সকলেই জানি যে ভাস্কো দা গামা। আমি বেশি গল্পে যাবো না, একদম স্পিডলি ব্যাপারটা নিয়ে যাবো, একটু গল্প কোনো এক্সট্রা কোনো আলোচনা হবে না। যেহেতু রিভিশন ক্লাস আর মাইন্ড ম্যাপ আমাদের রেডি আছে, তবে দেখতে পাচ্ছেন। চলুন তাহলে ভাস্কো দা গামা আমাদের 1498 সাল থেকে আমাদের এই কাহিনী শুরু। তো 1498 সালে প্রথম আমাদের ভারতবর্ষে আসে আজকে ভাস্কো দা গামা। কোথায় আসে? তিনি আসে কালিকট বন্দরে। নেক্সট হচ্ছে গিয়ে তিনি ডিসকভার করে সি রুট, যে ভারতের যে আসার যে সি রুট সমুদ্রপথ, সেই সমুদ্রপথ তিনি ডিসকভার করে। কেন আমাদের ভারতে তিনি কেন আসতেন? কারণ ভারতের এই পথটা কেন ডিসকভার করা কেন আর্জেন্সি হলো কারণ ভারতের উত্তর দিকে যে এশিয়ার যে কান্ট্রি গুলো ছিল ওই সময় সেই অন্যান্য একটা দেশ অন্যান্য দেশের তাদের প্রভুত্ব বিস্তার করেছিল, সেই কারণে ওই রাজ্য দিয়ে বা স্থলপথে তাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছিল। সেই কারণে ভাস্কো দা গামা প্রথম ভারতের জলপথ আবিষ্কার করার তাগিদ জাগে তার মধ্যে, এবং তিনি 1498 সালে কালিকট বন্দর আসে। কত সালে আসে? 1498। এটা তার প্রথম সি রুট। তার প্রথম তারা আসলো ভাস্কো দা গামা। তারপরে হচ্ছে গিয়ে এরা হচ্ছে পর্তুগিজ, হ্যাঁ। তারপরে ভাস্কো দা গামার পরে আসলে হচ্ছে ফ্রান্সিসকো দি আলমেডিয়া। তারপর দ্বিতীয় আসলো ফ্রান্সিসকো দি আলমেডিয়া। ইনি কত সালে আসে? ইনি আসে 1505 সালে। 1505 সালে ফ্রান্সিসকো দি আলমেডিয়া আসে। ইনি হচ্ছে আমাদের প্রথম পর্তুগিজ ভাইসরয়। তাহলে আমাদের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে? অ্যালমেডিয়া, ঠিক আছে, মনে রাখবেন অ্যালমেডিয়া, ফ্রান্সিসকো দি অ্যালমেডিয়া। তারপর হচ্ছে গিয়ে ফ্রান্সিসকো দি অ্যালমেডিয়া, ইনি হচ্ছে প্রথম গভর্নর। হুম। তারপর হচ্ছে যিনি এই একটা অঞ্চলের পর্তুগাল একটা অঞ্চলের গভর্নর ছিলেন তিনি। তো তারপরে আসে আমাদের ভারতবর্ষে। তারপরে তিনি একটা পলিসি নিয়ে আসে, আমরা সকলেই জানি, ব্লু ওয়াটার পলিসি। প্রথম আমাদের ফ্রান্সিসকো দি আলমেডা আসে 1505 সালে। তিনি হচ্ছে প্রথম পর্তুগিজ ভাইসরয় ভারতবর্ষে। তিনি একটা পলিসি নিয়ে এসেছে, ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসিটা কি? ব্লু ওয়াটার পলিসি হচ্ছে গিয়ে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ট্রেড লাইসেন্স ধরনের, যে এই অঞ্চল তিনি যেহেতু আবিষ্কার করে পর্তুগিজরা, তো এইখান দিয়ে যদি কোনো ব্যবসা করার জন্য কোনো জাহাজ এখানে আসে বা এখান দিয়ে যায়, সেক্ষেত্রে তাদের ট্যাক্স দিতে হবে, 5% ট্যাক্স দিতে হবে। নেক্সট, তারপর হচ্ছে দ্বিতীয় আমাদের পর্তুগিজ গভর্নর আছে আলফান্সো দি অ্যালবুকার্ক। তিনি কত সালে আসে? তিনি আসে 1509 সালে। তারপরে তিনি গোয়া ক্যাপচার করেন। আমাদের যে গোয়া ছিল আমাদের পর্তুগিজ কলোনি গোয়া। প্রথম তাহলে আমাদের ক্যাপচার করা কলোনির নাম কি ভারতবর্ষের? গোয়া। কত সালে করেনি? 1510 সালে। অ্যাবলিশ সতী, অর্থাৎ সতী প্রথা, সেটা তিনি অ্যাবলিশ করার চেষ্টা করেন। তাহলে আমাদের পর্তুগিজ হয়ে গেল। প্রথম আসলে হচ্ছে ভাস্কো দা গামা, দ্বিতীয় হচ্ছে কি 1498, দেন 1500, তারপরে 1505 ফ্রান্সিসকো দি আলমেডিয়া, থার্ড হচ্ছে গিয়ে ফ্রান্সিসকো দি অ্যালবুকার্ক 1509। এরপরে হচ্ছে একটু ডিটেলসে করাচ্ছি আমি একটু ডিটেলসে বলছি কারণ এটা অনেকদিন আগে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আসে হচ্ছে পর্তুগিজের পরে কারা আসে? পর্তুগিজের পরে আসে ডাচরা। পর্তুগিজের এটা হচ্ছে 2 নম্বর। 2 নম্বর আসে কি? ডাচরা। ডাচরা আসে প্রথম। ডাচ বলতে আমরা কাদের বুঝি? ডাচ হচ্ছে কি নেদারল্যান্ডের অধিবাসী। বর্তমান যে নেদারল্যান্ড যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের অধিবাসী হচ্ছে কি? ডাচ, ঠিক আছে। ইনি প্রথম, তাহলে ডাচরা প্রথম আসে দেখুন কত সালে? 1605 সালে প্রথম ফ্যাক্টরি এস্টাবলিশ করে, সেটা হচ্ছে মুসলিপাত্তানাম, ঠিক আছে। ডাচরা প্রথম আসে 1605 সালে, ফ্যাক্টরি স্থাপন করে মুসলিপত্তনম। তারপরে কারা আসে? তারপরে আসে হচ্ছে ব্রিটিশরা আসে 3 নম্বরে। কত সালে আসে? 1599 সালে কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। তৈরি হয় 1599 সালে, এখন আসেনি ভারতবর্ষে। 1600 সালে তিনি রয়্যাল চার্টার পায় ফ্রম কুইন এলিজাবেথ। তখন ওনাদের রানী ছিল হচ্ছে কুইন এলিজাবেথ। এই রানী তাদের পারমিশন দেয় যে যাও তোমরা একমাত্র ওই অঞ্চলে ব্যবসা করবে, এই পারমিশন পায়। রয়্যাল চার্টার যেটা আমরা বলি সেটা দেওয়া হচ্ছে 1600 সালে। তারপর হচ্ছে 1608 সালে উইলিয়াম হকিন্সের দরবারে প্রথম ব্রিটিশরা আসে। তাহলে ব্রিটিশরা কত সালে আসতো ভারতে? 1608 সালে, ঠিক আছে। 1608 সালে আসে উইলিয়াম হকিন্সের দরবারে আসে। হকিন্স অ্যাপিয়ার্ড ইন জাহাঙ্গীরস্পোর্ট।
জাহাঙ্গীরের দরবারে আসে উইলিয়াম হকিন্স, ঠিক আছে, উইলিয়াম হকিন্স আসে জাহাঙ্গীরের দরবারে 1608 সালে। তারপরে আসে হচ্ছে কি 1611 সালে। 1611 সালের সময় কি হয়, এই সময় হচ্ছে কি প্রথম ফ্যাক্টরি তৈরি করে ভারতীয় ব্রিটিশরা। তাহলে দেখুন, ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি তৈরি করে মছলিপট্টনম। এইখানে আগেও কারা করেছিল, আমি একটু আগে দেখলাম। আগে করেছিল হচ্ছে কি আমাদের এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাচরা। দ্বিতীয়ত যারা আসে ডাচরা, নেদারল্যান্ডের অধিবাসী, এনারা মছলিপট্টনমে পার্মানেন্ট ফ্যাক্টরি তৈরি করেছিল 1605 সালে। ব্রিটিশরাও সেখানেই ফ্যাক্টরি তৈরি করে 1608 সালে, 1611 সালে মছলিপট্টনম, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে 1613 সালে এটা হচ্ছে তারপরে সুরাটে ফ্যাক্টরি। তাহলে প্রথম ফ্যাক্টরি কোথায় তৈরি করে, মছলিপট্টনম। এটা কিন্তু টেম্পোরারি ছিল, কিন্তু এটা মানে ফাইনাল ধরে নিয়েছে, টেম্পোরারি ফ্যাক্টরি অর্থাৎ তাৎক্ষণিক। আর প্রথম একদম ফাইনাল ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে গুজরাটের সুরাটে 1613 সালে, ঠিক আছে। তারপরে হয় 1615 সালে। 1615 সালে থমাস রো ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট, অর্থাৎ থমাস রো 1615 সালে জাহাঙ্গীরের কোর্টে আসে প্রথম। তাহলে জাহাঙ্গীরের কোর্টে কে আসে, প্রথমে ছিল উইলিয়াম হকিন্স, এখানে কিছু বোঝা যাচ্ছে না। প্রথম ছিল যে উইলিয়াম হকিন্স, বুঝে গেলাম উইলিয়াম হকিন্স ছিল, ঠিক আছে। প্রথমে ছিল উইলিয়াম হকিন্স, তারপরে এসেছিল থমাস রো জাহাঙ্গীরের দরবারে, ঠিক আছে। 1615 এই হচ্ছে ব্রিটিশদের পরে হচ্ছে গিয়ে কারা আসলো, ফ্রেঞ্চরা। এখানে 4 নম্বরে আছে ফ্রেঞ্চরা। ফ্রেঞ্চরা কত সালে আসে, ফ্রেঞ্চরা আসে হচ্ছে গিয়ে 1688 সালে গুজরাটে। প্রথম ফ্যাক্টরি তৈরি করে গুজরাটে, আসে হয়তো একটু আগে, কিন্তু তিনি প্রথম ফ্যাক্টরি, যেটা আমাদের শুধু মেইন পয়েন্ট গুলো পড়বো আমরা এখানে, সেটা হচ্ছে 1668 সালে। এই হচ্ছে গিয়ে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানদের, যারা কারা পরস্পর আসলো সেটা আমরা কুইকলি একবার দেখে নিলাম। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি। প্রথম আসে আমাদের পর্তুগিজরা, তারপরে আসে ডাচরা, তারপরে আসে গিয়ে ব্রিটিশরা, তারপর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চরা, ঠিক আছে। তো ব্রিটিশরা, তারপরে ফ্রেঞ্চরা, এই অবধি আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ইতিমধ্যে দেখলাম যে আমাদের ইউরোপিয়ানরা কিভাবে ভারতে আসলো এবং কে কখন আসলো এবং কিভাবে তারা দখল করলো আস্তে আস্তে, তাদের ফ্যাক্টরি কোথায় কি স্থাপন শুরু করলো। এবার হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে ইতিহাসে যে প্রত্যেকটা আমাদের ভারতবর্ষ 200 বছর ব্রিটিশরা শাসন করে। তো ব্রিটিশ ছাড়াও যারা যারা এসেছিল তাদের আমাদের ব্রিটিশরা এক এক করে তাদের এলিমিনেট করে দেয়। সে যুদ্ধের মাধ্যমে হোক, সন্ধির মাধ্যমে হোক, চুক্তির মাধ্যমে হোক, বিভিন্ন ভাবে তারা ব্রিটিশরা অন্যান্যদের এলিমিনেট করে দেয়। তো প্রথম হচ্ছে আমরা এলিমিনেট করে, প্রথমে কারা এসেছিল, প্রথমে এসেছিল পর্তুগিজরা। তো পর্তুগিজদেরই প্রথম যারা এসেছিল তাদেরই পর্তুগিজরা, হ্যাঁ পর্তুগিজরা তাদের এলিমিনেট করে প্রথম। তারা যায় না, তারা প্রথম তাহলে আসে পর্তুগিজরা এবং সবার শেষেও পর্তুগিজরা যায় ভারত থেকে, কিন্তু ব্রিটিশরা তাদের হারায়। সেটা হচ্ছে প্রথম 1612 থেকে শুরু, ঠিক আছে। তাহলে 1612 খ্রিস্টাব্দে প্রথম ব্যাটেল অফ সাওয়ালি হয় পর্তুগিজদের সাথে। পর্তুগিজরা হেরে যায় এই যুদ্ধে। হ্যাঁ, এটার নাম হচ্ছে ব্যাটেল অফ সুয়ালিও, নাম অপর নাম ব্যাটেল অফ সুয়ালি বা ব্যাটেল অফ সলোয়ে, এই দুই নামে এই ব্যাটেলটা পরিচিত, ঠিক আছে। তাহলে প্রথম তাদের এলিমিনেট করে কাদের, পর্তুগিজদের। দ্বিতীয় কাদের এলিমিনেট করে, দ্বিতীয় এলিমিনেট করা হচ্ছে গিয়ে আমাদের ব্যাটেল অফ চিনসুরার মাধ্যমে 1759 সালে ডাচদের, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ছিল ডাচরা, নেদারল্যান্ডের অধিবাসী যারা ডাচ, তাদের এলিমিনেট করে 1759 সালে। এটা একটু অনেকটা পরেই করে, 1759 কত লং দেখতে পাচ্ছেন, 1612 তারপরে 1759, অনেকটা লং লং পিরিয়ড একদম। তো 1659 সালে আমাদের দ্বিতীয় এলিমিনেট করা হচ্ছে কি ব্যাটল অফ চিনসুরার মাধ্যমে ডাচরা দ্বিতীয়তে এসেছিল। এই যে এই ব্যাটল অফ চিনসুরা, এটা অপর আর কি নামে পরিচিত, ব্যাটল অফ বিদেরা বা ব্যাটল অফ হুগলি। তাহলে ব্যাটল অফ বেদেরা আর ব্যাটল অফ হুগলি, এই দুটো ব্যাটল যে ব্যাটল অফ চিনসুরা একই যুদ্ধ, ঠিক আছে। তার প্রথমে এলিমিনেট করলো আমাদের পর্তুগিজদের, তারপরে এলিমিনেট করলো হচ্ছে আমাদের আহ ডাচদের। তারপর হচ্ছে গিয়ে প্রথমে সব থেকে বেশি ব্রিটিশদের গলার কাটা হয়েছিল হচ্ছে গিয়ে ফ্রেঞ্চরা। ফ্রেঞ্চরা অত সহজে এলিমিনেট হচ্ছিল না, তারা ফ্রেঞ্চরাও তখনকার সময় খুব শক্তিশালী ছিল, ঠিক আছে। তো পরবর্তীকালে আমরা দেখবো তখন সেই নেপোলিয়ন বোনাপার্টের সময় থেকে ফরাসিদের মানে পৃথিবীর যে নেপোলিয়ন বলা হয়, ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্ত, পৃথিবীর আসল নেপোলিয়ন হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। সেই নেপোলিয়ন তিনি একদম শ্রেষ্ঠ ছিল, ইনি হচ্ছে ফ্রান্সের অধিবাসী। তো তিনি পুরো পৃথিবী জয় করেছিলেন। ওই ফরাসি আর ব্রিটিশদের মধ্যে পুরো পৃথিবী জুড়েই যুদ্ধ চলছিল তখন, ঠিক আছে। তো এই যুদ্ধের এফেক্ট পড়েছিল এখানে। তো প্রথম এই যে ব্রিটিশরা যে ফরাসিদের এলিমিনেট করে, এই এলিমিনেট করার ক্ষেত্রে তাদের তিনটে পরস্পর যুদ্ধ শুরু হয়, ঠিক আছে। তিনটে পরস্পর যুদ্ধ হয়, এটা হচ্ছে চলুন 1774 থেকে 48, 1749 থেকে 54, তারপর হচ্ছে 1756 থেকে 1763, এই তিনটে পরস্পর যুদ্ধ হয় এবং সন্ধি। চলো এখানে আমরা দেখি কি কি হয়। প্রথম হচ্ছে গিয়ে 1744 থেকে 1748, এই সময় প্রথম যুদ্ধ হয়েছে গিয়ে, এটা হচ্ছে কি ইঙ্গো ফরাসি যুদ্ধ, ঠিক আছে, বা প্রথম ফার্স্ট কার্নিক ওয়ার। ফার্স্ট কার্নিক ওয়ার হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ভার্সেস ব্রিটিশ। এই যে সন্ধিটা হয় এখানে আমাদের কেউই জেতে না, ব্রিটিশরাও জেতে না,
ফরাসিরাও যেত না, এখানে একটা সন্ধি হয়, সন্ধিটা হচ্ছে কি এক্সেলা 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 চাপলে, এটা আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম কিভাবে মনে রাখতে হবে, এখানে আমি বেশি গভীরে যাচ্ছি না, যেহেতু এটা রিভিশন ক্লাস। তো প্রথম ব্যাটেল অফ প্রথম ফার্স্ট কারেন্টি হয় 1744 থেকে 1748, সন্ধি হয় এক্সেলা চাপলে। তারপরে দ্বিতীয় কারেন্টি করা হয় 1749 থেকে 1754, হয় দ্বিতীয় কারেন্টি করা। এই সময় কারেন্টি করারে কি চুক্তি হয়? ট্রিটি অফ পন্ডিচেরি, ঠিক আছে, ট্রিটি অফ পন্ডিচেরি। এবং তৃতীয় কারেন্টি করা হয় 1749 থেকে 1754। এইখানে যে যুদ্ধটা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে কি ব্যাটেল অফ আম্বার। ব্যাটেল অফ আম্বার। আর আর সরি, হ্যাঁ, দ্বিতীয় কারেন্টি করারে গেছি। দ্বিতীয় কারেন্টি করার যে ট্রিটি অফ পন্ডিচেরি হয়, দ্বিতীয় কারেন্টি করার ওটার নাম হচ্ছে কি ব্যাটেল অফ আম্বার, ঠিক আছে। এইখানে কি সন্ধি হয়? আমাদের সেই এইখানে যে সন্ধিটা হয় সেটা হচ্ছে গিয়ে পন্ডিচেরির সন্ধি। এখানে লেখা নেই জিনিসটা, হ্যাঁ এই তো লেখা আছে, পন্ডিচেরির সন্ধি বললাম। দ্বিতীয় কারেন্টি হয় পন্ডিচেরি, তারপর হচ্ছে গিয়ে 1756 থেকে 1763। এই সময় যে যুদ্ধটা হয়েছিল তৃতীয় কারেন্টি করা, 1756 থেকে 1763, এটার নাম ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশও হয় 1760 সালে। তাহলে ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশ 1760 সালে যেটা হয় সেটা হচ্ছে এই কারেন্টি করারই একটা ভাগ, ঠিক আছে, ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশ। এখানে কি হয়? এখানে ফ্রেঞ্চরা ডিফিট হয়ে যায়, মানে ফ্রেঞ্চরা হেরে যায়। তাদের ক্যাপচার পন্ডিচেরি, তারা পন্ডিচেরি যে অঞ্চলটা, সেই অঞ্চলটা ফরাসিদের কাছ থেকে ব্রিটিশরা ক্যাপচার করে নেয়, ঠিক আছে। এটা সন্ধির মাধ্যমে শেষ হয়, সন্ধিটা হচ্ছে গিয়ে ট্রিটি অফ প্যারিস। তাহলে প্রথমে হয় আমাদের ট্রিটি অফ এক্সেলা লা চাপলে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে হয় ট্রিটি অফ পন্ডিচেরি, তারপরে হয় ট্রিটি অফ প্যারিস। প্রথমে আমি একটা ক্লাস নিয়েছিলাম এটা থেকে, আমার সেই ক্লাসটা আমার এখনো মনে পড়ছে, কি করে মনে মনে রেখেছিলাম জিনিসগুলো, ডিটেলগুলো, সেগুলো সবার আশা করি মনে আছে। তা প্রথম যে দুটো ওয়ার ছিল, এইখানে যে ওয়ারে যিনি ছিলেন তিনি হচ্ছে ডুপ্লে, ফরাসিদের গভর্নর ছিল তখন ডুপ্লে, ঠিক আছে, লেখা নেই এখানে, একটু ইম্পর্টেন্ট ডুপ্লে। দ্বিতীয় যে যুদ্ধটা হয়েছিল, এখানেও আমাদের নেতৃত্ব হয়েছিল ফরাসিদের হয়ে থেকে ডুপ্লে, ঠিক আছে। প্রথমটা ডুপ্লে ছিল, তারপরটাও ডুপ্লে ছিল, তারপরটা ডুপ্লে ছিল না, তারপরে ডুপ্লেকে ফেরত পাঠিয়ে দেয়। ডুপ্লেকে ফেরত পাঠিয়ে তৃতীয় যে কান্ট্রি করা হয়েছিল, তখন আমাদের গভর্নর ছিল হচ্ছে কাউন্ট দে ল্যালি, ঠিক আছে, মনে রাখবেন কাউন্ট দে ল্যালি। ডুপ্লেকে, এটা একটা ঘটনা আছে এখানে, ডুপ্লে এখানে চলে গেল কেন? ডুপ্লে ছিল সেই কূটনীতিক, প্রচুর কূটনীতিবিদ, কৌটিল্যের মতো বলতে পারেন, ঠিক আছে। ডুপ্লেকে ব্রিটিশদের সাথে তখন এটা যেহেতু যুদ্ধ হচ্ছিল ওই ফ্রান্সের ওই ইউরোপীয় ওই অঞ্চল, অন্যান্য অঞ্চলে যুদ্ধ হচ্ছিল, তখন ওই ব্রিটিশরা ফরাসি গভর্নরের উপর, মানে মেন যে ফ্রান্সে চাপ সৃষ্টি করে যে ডুপ্লেকে ফেরত নিয়ে আসো তোমাদের রাজ কান্ট্রিতে। তখন ওখানে যুদ্ধ চলছিল, সেই কারণে ফরাসিরা ডুপ্লেকে ফেরত নিয়ে যায় এবং ডুপ্লের পরিবর্তে আসে তখন কাউন্ট দে ল্যালি, ঠিক আছে। এটা আজ করে ক্লিয়ার। ব্যাটেল অফ চিনসুরা, এই বিভিন্ন যে জায়গাগুলো কাদের কিভাবে এলিমিনেট করলো, প্রথমে এলিমিনেট করলো হচ্ছে ব্যাটেল অফ সলওয়ে, তারপরে ব্যাটেল অফ চিনসুরা, তারপর হচ্ছে কি ব্যাটেল অফ চিনসুরা, তারপর হচ্ছে গিয়ে কার্ডিগয়া। এই তিনটের মাধ্যমে যে ভারতের যে ব্রিটিশ ডোমিনিয়ন যে অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলগুলো কিভাবে কাদের, যেমন যে দেশগুলো ছিল কিভাবে কি এলিমিনেট করলো সেটা আমরা দেখলাম। এই অবধি আশা করি ক্লিয়ার। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবে, আমি করে। তাহলে আমার স্ক্রিন আশা করে দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের আমি দেখতে পাচ্ছি না। একবার ভয়েস অন করে জানাবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলুন, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম যে কি করে ব্রিটিশরা এবং অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো ভারতে আসলো এবং কি করে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য প্রথম ফ্যাক্টরি তৈরি করলো, এবার ব্রিটিশরা সবার লাস্টে টিকে গেল, তারা অন্যান্যদের কি করে এলিমিনেট করলো সেগুলো আমরা দেখলাম। এবার হচ্ছে এরপরে যে দেশীয় রাজ্যগুলো আছে, মানে দেশীয় যে অঞ্চলগুলো, সেই দেশীয় অঞ্চলগুলো একে একে কি করে এলিমিনেট করলো সেইগুলো আমরা এখন জানবো, কুইক রিভিশন দেবো, ঠিক আছে। তো প্রথম হচ্ছে কি আমাদের তখন মুঘল যে সাম্রাজ্য আমরা জানি, আমাদের মিডল ইস্টে শেষ পর্ব ছিল মুঘল এম্পায়ার, আবার হলো আবার জোসাইল সাথে। এবার মুঘলদের পরে মুঘল শাসনের তো অবসান ঘটলো, তারপরে ব্রিটিশরা আসলো এবং ব্রিটিশদের সেই সময় বাংলা, ঠিক আছে, সেই সময় দেশীয় আর কি কি হয়েছিল, বাংলা, মহীশূর, মারাঠা, পাঞ্জাব, এই আফগান, এই সমস্ত বিভিন্ন অঞ্চলে আর দেশীয় শাসন শুরু হয়েছিল মুঘলদের পরে পরে। তারপরে এবার ব্রিটিশরা আসলো। তারপরে হচ্ছে প্রথম জায়গা হচ্ছে এটা যে বেঙ্গল। বেঙ্গল কি করে ব্রিটিশ আধিপত্য করলে? বেঙ্গল হচ্ছে কি সেন্টার পয়েন্ট অফ ব্রিটিশ কলোনিয়াল, ঠিক আছে। বাংলা থেকে শুরু করে আস্তে আস্তে তারপরে ভারতবর্ষ দখল করেছে। তো বাংলায় তখন নবাব ছিল হচ্ছে কি মুর্শিদ কুলি খান, প্রথম বাংলার নবাব, ঠিক আছে। পরীক্ষাটা খুবই আসে। প্রথম বাংলা নবাব ছিল মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খানের পরে
আলীবর্দী খান না কে হয়েছিল, এখানে নেই ওটা। মুর্শিদ কুলি খান, তারপরে আলীবর্দী খান, আহ তারপরে হচ্ছে গিয়ে এই, হ্যাঁ সরি না না, মুর্শিদ কুলি খান, সুজাউদ্দৌলা তো এই যে আছে এখানে, সুজাউদ্দৌলার মাঝখানে একজন ছিল, আলীবর্দী খান নাকি ছিল, ঠিক আছে। কে ছিল ওটা? হ্যাঁ আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁ, তারপরে আলীবর্দী, তারপরে আলীবর্দী, হ্যাঁ একদম একদম আলীবর্দী খাঁর পরে সিরাজউদ্দৌলা, এখানে ভুল দিয়েছে, সিরাজউদ্দৌলা নাকি। তাহলে এবারে, আলীবর্দী খাঁ আমরা দেখবো, ওটা ইম্পর্টেন্ট, আর যেটা ছিল অত ইম্পর্টেন্ট নয়। প্রথমে হচ্ছে কি মুর্শিদ কুলি খান ছিল, প্রথম বাংলার নবাব হচ্ছে কি মুর্শিদ কুলি খাঁ, তারপর হচ্ছে কি আমাদের আলীবর্দী খাঁ, তারপরে এই আলীবর্দী খাঁর পর আসে সিরাজউদ্দৌলা, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এইখানে হচ্ছে কি আমাদের গোল্ডেন যে ফারমান, ফারুক সিয়া একটা ফারমান তো ওইদিন জারি করেছিল। ফারুক সিয়ারের ফারমান, আমরা ব্রিটিশরা এসেছিল ফারুক সিয়ার, তখন মুঘলদের ছিল ফারুক সিয়ার, ফারুক সিয়ার ফারমান দেয় ব্রিটিশদের, আমরা দেখেছি। তো এই ফারুক সিয়ারের ফারমান কি ছিল, তারা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে ভারতে। আর কিন্তু উম, বছরে 3 লাখ টাকা সেই এগ্রিমেন্ট করেছিল, 3 লাখ টাকার বিনিময়ে তারা বিনা শুল্কে বিনা ট্যাক্সে বাণিজ্য করতে পারবে। এইবার তারপরে হয়, তারপরে ব্ল্যাক হোল ট্র্যাজেডি এখানে দিয়েছে, এটা পরে, ঠিক আছে, এটা আমি দেখি। তারপরে কি হয়, ব্যাটেল অফ পলাশির সে সময়টা 1757, এখানে কি হয়, এখানে সুজাউদ্দৌলা সেই আহ মুর্শিদ কুলি খান, তারপরে সেই তারপরে যারা আসে, তারপরে তৃতীয় যে শাসক ছিল হচ্ছে, চতুর্থ শাসক হচ্ছে সিরাজউদ্দৌলা, মানে সুজাউদ্দৌলা দিয়েছে, এটা ভুল আছে, তবে সিরাজউদ্দৌলা, ঠিক আছে। সিরাজউদ্দৌলা আর আমাদের ব্রিটিশ, মানে স্বাধীন নবাব ছিল সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের ঝামেলা হয়। কি নিয়ে ঝামেলা হয়? এই যে ফারুক সিরাজ যে ফরমান দিয়েছিল, একদম শর্টে বলছি, ফারুক সিরাজ যে ফরমান দিয়েছিল, ফারুক সিরাজের ফরমানে ছিল বিনা শুল্কে বাণিজ্য করা। যেহেতু তারপরে আমাদের সিরাজউদ্দৌলা স্বাধীন নবাব হয়ে যায় ভারতবর্ষে, মানে বাংলার, তখন বলে এই ফারুক সিরাজের ফরমান টরমান আমরা মানবো না, আমাদের এখন ট্যাক্স দিতে হবে, কষ্ট কথায় কষ্ট নেই। তখন ব্রিটিশরা বলে আহ এটা তো তারা মানেই না, ভারত সরকারের এই যে ফরমানের অপব্যবহার করতে শুরু করে। এবং তারা ব্রিটিশরা তাদের নিজস্ব যে সব সামরিক শক্তি, কামান টামান এসব তারা আস্তে আস্তে আনতে শুরু করে, আর দুর্গ তৈরি করতে শুরু করে। মানে ছোটাই ছোটাই বলছি, তাও একটু লং হয়ে যাচ্ছে। এই নিয়ে ব্রিটিশ আর আমাদের বিরোধীদের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলা হওয়ার ফলে একটা যুদ্ধ হয়, আমরা সকলেই জানি। সেই যুদ্ধ হওয়ার আগে পরিস্থিতি ছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি হয়, 1719 অন্ধকূপ হত্যা। একটা ছোট্ট ছোট্ট 14 বাই 14 না কত ছোট্ট ছোট্ট ঘরে আহ সবাইকে রেখে দেয়, রেখে সেই গুলি চালায় ফিজুদ্দৌলা। তারপরে কত ব্রিটিশরা মারা যায়, এই একটা ঘটনা হয়েছিল অন্ধকূপ হত্যা, এই সময় আমরা জানি সকলেই, 1719 নাগাদ অন্ধকূপ হত্যা। বহু ব্রিটিশদের ক্যাপচার করে একটি ছোট্ট ঘরে সেই মেরে ফেলে, আমরা বেশি ডিটেলসে যাবো না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের তারপর হয় পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ হচ্ছে গিয়ে 1757 সালে হয়। আহ কার কার মধ্যে, সিরাজউদ্দৌলা না, সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশদের মধ্যে, ঠিক আছে। কি যুদ্ধ হয়, এই যুদ্ধের ফলে আমাদের আমাদের সেই যুদ্ধ হেরে যায়, এবং হেরে যাওয়ার ফলে তার কাছে বিভিন্ন আহ জিনিস শুরু হয়েছিল 1757 সালে। তারিখটা একবার মনে রাখবেন, তারিখটা ইম্পর্টেন্ট, 23শে জুন, 23 জুন, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। 23শে জুন এই পলাশির যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে ব্রিটিশরা জিতে যায় এবং সিরাজউদ্দৌলা হেরে যায়। হেরে যাওয়ার ফলে কি হয়, প্রথমে বলে যে আমাদের এই যে পলাশি যুদ্ধ হয়েছিল, এখানে সৈন্য, পলাশির যুদ্ধের আগে একটা ছোট্ট ঘটনা, সেই মীর কাসেম সেই নবাব হয়, ওই যে কমান্ডার ছিল, সেই কমান্ডারকে ব্রিটিশরা হাতে নিয়ে নেয়। মির্জাফর, এটা ছোট ঘটনা, এখানে বলতে হবে না, হচ্ছে না ক্লিয়ার। মির্জাফর ছিল এখানকার এর গভর্নর সিরাজউদ্দৌলা। মির্জাফর তখন তখন ব্রিটিশরা মির্জাফরকে লোভ দেয় যে তুমি আমাদের হয়ে আমাদের সাথে আসো, তাহলে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দেওয়ার পরে তোমাকে সিংহাসনে বসাবো, মির্জাফরকে। বলে ঠিক আছে। মির্জাফর দিয়েছিলেন, মীর জাফর, ঠিক আছে। এবার বসে গেল দেখি, হ্যাঁ মির্জাফর, মানে মির্জাফরের বিশ্বাসঘাতকতা করে এবং সিরাজউদ্দৌলার বিপক্ষে। আর ঘসেটি বেগম, মির্জাফর, অনেক কাহিনী আছে, আমরা কাহিনীতে যাবো না এখন, ঠিক আছে। মির্জাফর ব্রিটিশদের হয়ে যুদ্ধ করে এবং তার ফলে সিরাজউদ্দৌলা সহজেই হেরে যায়। এবং সিরাজউদ্দৌলা নেতৃত্ব ছিল মীর মদন। তাহলে সিরাজউদ্দৌলার হয়ে কে নেতৃত্ব ছিল, মীর মদন, ঠিক আছে, মীর মদন। তাও একটু ডিটেলস হয়ে যাচ্ছে বা নেই, তুমি ডিটেলস না বলে এটা ক্লিয়ার হবে না। মীর মদন। আর ব্রিটিশদের তখন নেতৃত্ব দিয়েছিল রবার্ট ক্লাইভ, আমরা সকলেই জানি ব্রিটিশদের ছিল হচ্ছে রবার্ট ক্লাইভ। ব্রিটিশদের দলের নেতৃত্ব ছিল রবার্ট ক্লাইভ। আর আমাদের সিরাজউদ্দৌলা দলের নেতৃত্ব মীর মদন। আর মীর জাফর ছিল নেতৃত্ব দেওয়ার কথা ছিল, যে ব্রিটিশদের পক্ষে চলে যায়, সেই কারণে কোনো রকম যুদ্ধ না করেই মোটামুটি যুদ্ধ প্রায় হয়ই না বলা চলে, ব্রিটিশদের হারিয়ে দেয়। তারপর হচ্ছে গিয়ে এই যুদ্ধের ফলে কি কি হয় আমাদের, যে মুর্শিদাবাদ থেকে
মুঙের এই রাজধানী স্থানান্তর বিভিন্ন রকম ঘটনা ঘটে, সিরাজদের কাছে বিভিন্ন ক্লায়েন্টই চার্জ করে যে আমাকে এত টাকা দিতে হবে, যুদ্ধে খরচ হয়েছে, এগুলো সবই ডিটেলসে আমরা পড়েছি। তো এই এরকম মোটামুটি ঘটনা ঘটে, ঠিক আছে। তারপরে সেই মীর কাসিমকে সিংহাসনে বসায়। মীর কাসিমের পরে মীর কাসিম ব্যাপারটা বুঝতে পারে, তো মীর কাসিমের পরে আবার ওই মীর জাফরকে সিংহাসনে বসায়। মীর জাফর পরে আবার মীর কাসিমকে সিংহাসনে বসায়। ব্রিটিশদের প্ল্যান ওরা বুঝতে পারে। তারপর মীর জাফর, মীর কাসিমও তারপর সেই তখন কি করে, যে ব্রিটিশদের হয়ে আমি যদি থাকা যাবে না, তখন তিনি, তখন আর যে দেশীয় রাজ্যগুলো ছিল তখন, যে মীর কাসিম ভারত বাংলা তখন নবাব হয়, তখন আর যে নবাব ছিল সেই অয়োধ্যের নবাব এবং মুঘল সবাইকে নিয়ে হচ্ছে শাহ আলম চু এবং সুজা উদ্দৌলা, এবং এরা এর সাথে একটা জোট, মানে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়। আবদ্ধ হয়ে তারা ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক আছে, ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ বক্সার, যেটা আমরা সকলেই জানি 1764 সালে। এইখানে ব্রিটিশরা জিতে যায়, এর ফলে আস্তে আস্তে পুরো ভারতবর্ষের তাদের আধিপত্য শুরু হয়, ঠিক আছে। এই ব্রিটিশরা যে জিতে যায়, প্রথমে এই দ্বিতীয় শাহ আলম, আর সিরাজউদ্দৌলা একটা এনাদের সাথে তারা সন্ধি স্বাক্ষর করে ব্রিটিশরা। সেই সন্ধিটার নাম হচ্ছে কি এলাহাবাদের চিঠি। পলাশী বক্সারের যুদ্ধের পর সন্ধি স্বাক্ষর হয় এলাহাবাদের চুক্তি 1765 সালে। এই চুক্তির মাধ্যমে কি হয়, এই চুক্তির মাধ্যমে বলা হয় যে আমাকে 50 লাখ টাকা দিতে হবে। ব্রিটিশরা বলে আমাদের ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকা দাও, যুদ্ধ তো করেছো, আমাদের ক্ষতি হয়েছে, 50 লাখ টাকা দাও। আর বলছে যে বাংলা বিহার আর ওইসব জায়গায় তারা শাসনভার নিয়ে নেয়, ঠিক আছে, শাসনভার নিয়ে নেয়। এরপরে তারা দ্বৈত শাসন শুরু করে সেই ক্লাইভের সময়, সেগুলো আমরা পরে আসবো। এই হচ্ছে আমাদের বক্সারের যুদ্ধ, মানে বাংলা কি করে ক্যাপচার করলো, বাংলা, অযোধ্যা, ঠিক আছে, এই যে অয়োধ্য, এই অঞ্চলগুলো কি করে ক্যাপচার করলো। এরপর হচ্ছে যে মহীশূর কি করে ক্যাপচার করলো, সেগুলো আমরা এখন করবো। আসলে বাংলাটা ক্লিয়ার, বাংলাটা একটু বড় ছিল।